আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফরেন পলিসি নিয়ে কথা বলতে আহ, আমি ইম্পর্টেন্ট কিছু ইস্যু ফার্স্ট পার্টে অ্যাড করতে পারিনি, সেই জন্য সেকেন্ড পার্ট করতে হলো। তো সেখানে আমি যেখানে মানে এন্ড করছিলাম সেটা ইস্যুটা ছিল যে সাউথ আমেরিকাতে যে পটেনশিয়াল যে আমাদের ইয়ে আছে কি বলবো অপরচুনিটি। তো এই ব্যাপারে আমি বাংলাদেশে ঢাকা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করি যখন দীপুমণি ফরেন মিনিস্টার ছিল, এবং সেই একটা প্রেস কনফারেন্স করতে গেলে আমার নিজের পকেটের টাকা দিয়ে একবার না তিনবার, তিনটা সাবজেক্ট নিয়ে আমি প্রেস কনফারেন্স করি। অনেকেই বলে যে আপনি দেশে যায় নিজের পকেট থেকে টাকা খরচ করে প্রেস ক্লাবে যে ভিআইপি লাউঞ্জ যেটা নিতে হয় ভাড়া, যেটা আপনারা সবাই জানেন কত ভাড়া, এবং এই সমস্ত জার্নালিস্টকে আবার খাওয়াতে হয়। তো এনিওয়ে, আমি ফরেন পলিসির সেকেন্ড পার্টে আমি প্রেস কনফারেন্স করি, তখন তারা আমাকে অনেক প্রশ্ন করে। ইনশাল্লাহ ইট ওয়াজ কোয়াইট গুড যে আমি সব প্রশ্নের উত্তর দিতে পারছি। তারা খুব এস্টানিশড যে আমাকে বলে যে আপনি বিং মেডিকেল ডক্টর ফরেন পলিসি নিয়ে আপনি কথা বলতেছেন। বললাম একটা ভ্যালিড রিজন ছিল। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে যখন মানে কনফারেন্স করার পর বিভিন্ন পত্রিকা যখন আসলো, আমি অবাক হয়ে গেছি কি জানেন, একজন জার্নালিস্ট ফোন করে আমাকে বলে, আমার সঙ্গে দেখা করতে আসে, আমি যেখানে লালমাটিয়া থাকি, বললো যে ডাক্তার সাহেব আপনার সঙ্গে আমার আর্জেন্ট কথা আছে। তো উনি বললো যে দেখেন আপনার দেশে থাকেন না, দেশের পলিসিতে জানেন না, তা আপনার নিউজটা সবাই দেখেন না, বেশ সামনের পেজে এত ইম্পর্টেন্ট করে কথা বলছেন, কিন্তু সবাই পিছনের পেজে করে মানে ছোট করে কভার দিচ্ছে। তো আমি আসছি আপনার ফ্রন্ট পেজে কভার দেবো নাইসলি, আমাকে 30,000 টাকা দিতে হবে। আমি অবাক হয়ে গেলাম। দেখেন, আমি তো আজকে অনেকদিন ধরে বিদেশে, আমি ট্রাফিক জ্যামের যে প্ল্যানটা দিছিলাম তখন আপনারা আমাকে এই প্রস্তাব দিছিলেন, কিন্তু ওই দেশে আমি থাকি না, ট্রাফিক জ্যামটা আমাকে এফেক্ট করে না, আপনাদেরই বেনিফিট। তবে আমি দেশের কাছে ঋণী এই কারণে, আমি আমি জানি না আর 10 জন ঋণী কিনা। আমি যখন ডাক্তারি পাশ করি বাংলাদেশের লোকে যে জনগণের ট্যাক্স পেয়ার টাকা দিয়ে, আমি মনে করি যে আমি তাদের কাছে ঋণী। এই ঋণটা শোধ করতে যায় আমাকে অনেক সময় এই কাজগুলো করতে হয়। তো ব্যাপারটা এরকম, এই ভিআইপি লাউঞ্জ ফিডিং জার্নালিস্ট তারা আবার আমার কাছে চায় যে আমি তাকে 30,000 বা 40,000 টাকা দিলে ফ্রন্ট পেজে দেবে। তো আমি এটা এগ্রি করিনি। এখন মেইন ইস্যুতে আসা যাক। যখন দীপুমণির সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট মানে শিডিউল হয়ে গেল, কারণ তখন ভিতরে যে একজন হাই র্যাঙ্কিং অফিসার ছিল, সে আমার রিলেটিভ, সে দীপুমণির সঙ্গে কথা বলে অ্যাপয়েন্টমেন্টটা ঠিক করে আমি সময় মতো তারিখ মতো চলে যাই। তারপর দেখা গেল একজন চিফ ডাইরেক্টর মহিলা বললো যে ডাক্তার সাহেব আমি তো ওয়েট করতেছি আপনার জন্য, ম্যাডাম তো একটা আর্জেন্ট মিটিংয়ে চলে গেছে চাঁদপুরে। তো আমি মানে খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম এই কারণে। সে যদি হ্যাঁ সে পলিটিক্যাল লিডার মিনিস্টার, সে তো ব্যস্তই থাকতে পারে, আমি তো আর সেই আগের সেই ফ্রেন্ড, সেটা তার কোনো মূল্য নাই। তো সম্ভবত সে আমাকে ওরকম বার্তা দেয়নি, অথবা একটা মিথ্যা কথা বলে গেছে এরকম। তো ওই মহিলা যখন স্টার্ট করে কথা, আমি বলছি ইলামের একটা কথা যে মা আর খালা কিন্তু এক হয় না, তো সরি আপনার ম্যাডামকে বলিয়ে আমি নট হ্যাপি বলে আমি সেখান থেকে চলে আসি। যাক, ওটা তো সময় নষ্ট করার দরকার নেই।
তো যেই সাংবাদিকদেরকে যে পর্যায়ে আমি ফরেন পলিসির যে স্টেজে নিয়ে গেছিলি, সেখানে দুটা ডাইরেকশন ছিল শেষের দিকে, যে আমাদের সাউথ আমেরিকাতে কোনো ফরেন অফিস নাই। সাউথ আমেরিকা বলতে আমি যদি শুরু করি ব্রাজিল দিয়ে, ব্রাজিল সম্পর্কে আমাদের বাংলাদেশের লোকদের ধারণা আছে দেশটার সাইজটা কেমন, কয়েকটা বাংলাদেশের সমান হতে পারে। অলমোস্ট আমি যদি ভুল না করে থাকি 40টা বাংলাদেশে এক জায়গা করলে যা হবে সেরকম একটা আয়তন হচ্ছে ব্রাজিল। এখন অনেকে বলে যে ওরা এখানে এত বেশি ক্রাইম করে, এখানে আপনি কি বলছেন? আমরা তো আমাদের ওদের ক্রাইম, ওটা আমাদের জন্য প্লাস অ্যাডভান্টেজ। ওরা যদি আপনার ফুটবল নিয়ে ব্যস্ত থাকে, মদ আর মেয়ে নিয়ে ব্যস্ত থাকে, আমরা আমাদের অ্যাডভান্টেজটা তখনই যে ওদের যে এক্সিস্টিং যে ফার্মস, যেগুলো ফার্ম আছে, ফার্ম বলতে আপনার এগ্রিকালচার ফিল্ড যেগুলো আছে, এগুলো হচ্ছে একেবারে রেডিমেড। তো এই ইনফ্রাস্ট্রাকচারটা গভর্নমেন্ট দেখতেছে যে লোকজন কি এগুলোতে ইন্টারেস্ট না হয়ে এই দিকে চলে আসতেছে। তো ওটাকে ওদের গভর্নমেন্ট করলো কি, ইন্টারন্যাশনালি একটা অ্যাডভার্টাইজমেন্ট করে, যেটা বাংলাদেশের গভর্নমেন্ট হয়তো জানি না, সামহাউ এটা আমি মানে কি বলবো জানতে পারছি। তো এটা এটা এরকম যে একটা রেডিমেড ফার্ম আছে যেটা ডিফারেন্ট সাইজেস। সাপোজ যে সাইজটা হচ্ছে 1000 হেক্টোমিটার, সাপোজ এটা ছোট একটা ফার্ম, 10,000 হেক্টোমিটার বড় ফার্ম। তো এই ফার্মগুলো তারা বিভিন্ন দেশের জনগণকে বা সিটিজেনকে দিবে বেসড অন 3 ক্রাইটেরিয়াস। সেই ক্রাইটেরিয়াসের মধ্যে ছিল যে একটা ডিপোজিট মানি থাকতে হবে, সেটা কিন্তু সিকিউরিটি মানি, সেই মানিটা আপনার নিয়ে নেবে না তারা, আপনি যদি চলে আসতে চান টাকাটা ফেরত দেবে। ওয়ান্ডারফুল। তো আপনি যদি এখন সাপোজ আমার মানে এই যে এক্সাক্ট অ্যামাউন্টগুলো আর সাইজ অফ দ্য ফার্ম আবার জানার ডিটেলস বলার সময় পাবো না। তো একটা যদি ছোট ফার্ম নেন যেটা 1000 হেক্টোমিটার, সেখানে আপনাকে হয়তো $10,000 সিকিউরিটি মানি দিতে হবে। আর সেই মানিটা অ্যাফোর্ড করার মতো বাংলাদেশে অনেক লোক আছে, আমি যেটা মনে করি। তারপরে সেকেন্ড ক্রাইটেরিয়াটা কি, পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ জানতে হবে। সেটা আপনাকে এমনভাবে জানতে হবে না যে আপনি একটা সেই দেশে একটা স্টাডি করতে যাচ্ছেন, পিএইচডি করতেছেন। সাপোজ আপনি রাশিয়াতে গেলে রাশিয়ার ল্যাঙ্গুয়েজ জানার পরে আপনি রাশিয়ান মেডিকেল পড়তে পারবেন। তারা কিন্তু এরকম একটা পর্তুগিজ ফুল কি বলবো কম্প্রিহেনসিভ যে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ জানতে হবে নট নেসেসারি। একটা ফার্ম আপনি চালাবেন কর্মচারী, একটা বেসিক কমিউনিকেশনের জন্য। আর বাংলাদেশের লোকজন এত ডাল না যে তারা ইচ্ছা করলে পর্তুগিজ যদি কি বলবো ল্যাঙ্গুয়েজের ক্লাস শুরু করে দেয় গভর্নমেন্ট, 6 মাসে বাঙালিরা এটা পিক আপ করতে পারবে, অনেক আছে যেটা বেসিক। তাহলে কি ছিল, টাকা, পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ আর কি একটা পলিসি। তো বেসিক্যালি এটা আমাদের জন্য খুব একটা লুব্রিকেন্ট অফার ছিল পোটেনশিয়ালি। আর কিছু যদি এগ্রিকালচার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকে, যেমন আমাদের এগ্রিকালচারিস্ট ইনভলভ ইজিলি হতে পারত। আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটি যেখানে আছে আর এক্সপার্ট এই ফিল্ডে আছে। তো আমি এই যে রেডিমেড যে ফার্মের কথা বলি, সেখানে ট্র্যাক্টর আছে, ইরিগেশন আছে, এভরিথিং আছে, এটা রেডিমেড সেট আপ, ঠিক আছে? কত বড় একটা অপরচুনিটি। তো বাংলাদেশ গভর্নমেন্ট এই ব্যাপারে কোনো এক্সপ্লোর কোনো মানে, কারণ তারা তো ছিল অন্য নেশায়, আপনারা সবাই জানেন। দেশকে নিতে হবে আগায়, জনগণের চাকরি হবে, ইট ইজ নট এ ফ্যাক্টর ফর দেম। তো বেসিক্যালি কি হয়ে গেছিল যে, আমি তো শুধু ব্রাজিলের কথা বলবো না, আপনি যদি আর্জেন্টিনা থেকে চলে যান ওদিকে বলিভিয়া, সাপোজ কি, তো এটা তো একটা ম্যাসিভ কন্টিনেন্ট। আমি সেটা আমাদের দেশের কোনো কি বলবো ফরেন অফিস সেখানে নাই। তো
এই ব্রাজিলের থেকে মন্টেনেগ্রো চলে যাচ্ছিলাম, কিন্তু ব্রাজিলটাতে স্টিক থাকি, তখন দেখা যাবে কি যে আপনি একটা মিডিয়াম সাইজের ফার্ম নিলেন, সাপোজ $25,000, আর আপনি একটা বড় সাইজ নিলেন $50,000। আর ওই যে ল্যাঙ্গুয়েজ ইস্যু, তো এই অ্যাডভান্টেজটা নিতে পারলো যারা নিল, বেশিরভাগ কান্ট্রি, তাদের মধ্যে চায়না, ইন্ডিয়া, আর আরও কিছু দেশ, যেখানে বাংলাদেশ কোনোভাবেই মানে কি পার্টিসিপেট করবে কেমন করে, এবার আমাদের অফিসে নাই। সেটাই ছিল আমার ইয়াতে কি নাম, ওই প্রেস কনফারেন্সের একটা একটা কম্পোনেন্ট। আর দীপুমণিকে আমি সেটাই বলতে চাইছিলাম। তাহলে কি হতো, এই সিস্টেমে গ্র্যাজুয়ালি বাংলাদেশি অনেক লোক অ্যাবজর্বড হতো। এখন যদি অ্যাবজর্বের কথাটা আসে, মানে এর মানে কি বলবো, পরিসংখ্যানটা কি হতে পারত যদি গভর্নমেন্ট ফরেন পলিসি ফেয়ার হতো, এবং সেটা যদি দেশপ্রেমিক হতো, যদি মানে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের পলিসি, তাহলে কি হতো যে আপনার ওই ওরা যে অ্যাক্টিভিটিসে ইনভলভ, ওটা আমাদেরকে আমাদের দরজা খুলে দিচ্ছে। আমরা আমাদের অ্যাডভান্টেজ, আমাদের কি বলবো, যেটা গেইনিং পয়েন্ট, সেটা আমরা আমরা নিতে চেষ্টা করব। ফার্মগুলো নিব আর আবাদ করব আমাদের। এইভাবে এমনটাই হতে পারত একটা উইদিন টাইম ফ্রেমে, যে সাউথ আমেরিকা ফ্রম ব্রাজিল টু, আমি যদি সব কান্ট্রির নাম একসঙ্গে বলতে সময় নষ্ট করতে পারছি না, তো সেক্ষেত্রে আপনার 1 কোটি লোক তারা নিতে পারতো, তাদের যে ল্যান্ডস্কেপটা আছে একটা উইদিন, ধরেন আপনার কি বলতে পারে যে উইদিন একটা টাইম ফ্রেম, এটা ওভারনাইট না, ফার্স্ট 5 ইয়ার্স, এটাকে বলবো আমি শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, অ্যান্ড দেন লং টার্ম। এর মধ্যে আপনি আপনি প্রায় অলমোস্ট 1 কোটির মতো লোক, বাংলাদেশের লোক তো মানে কি লেজি না, তো আমরা ওখানে অ্যাপ্রক্সিমেটলি 1 কোটি লোক যদি অ্যাবজর্ভ হতো, তাহলে মানে চিন্তা করা যায় মানে কি বেনিফিটটা হতো। আর অন দ্য আদার সাইড, এই কন্টিনেন্ট আফ্রিকাতে একই অবস্থায়, তবে রিকোয়ারমেন্টস তাদের এক না, ঠিক আছে। এখানে গভর্নমেন্ট, আমি যেটা ইনিশিয়েট নিয়েছিলাম, যেটা সাউথ আফ্রিকা গভর্নমেন্টের সঙ্গে আর বাংলাদেশ গভর্নমেন্টের বায়োলেটারাল রিলেশনে প্রথম পাইলট প্রজেক্ট, সেটাতেই হাই কমিশনার আমাকে নিয়ে হাসাহাসি করছিল। তো যাই হোক, তো যদি আমরা সাউথ আফ্রিকাতে শুরু করতাম, সাউথ আফ্রিকার সাইজ, এখন আপনি চলে যান অ্যাঙ্গোলা, মোজাম্বিক, এরকম তানজানিয়া, ঘানা, উগান্ডা, এরকম আফ্রিকা অনেক কান্ট্রি, যারা একই একই ধরনের সমস্যা আছে, সেটা কি নেই। ওই যে ব্রাজিলের আরেকটা ফ্যাক্টর বলতে ভুলে গেছে, তারা কি কি নিয়ে ব্যস্ত থাকে, একটা হচ্ছে ফুটবল, একটা হচ্ছে মদ, মেয়ে মানে সেক্স, আরটা তারা লেজিনেস। আর আফ্রিকাতে ওই ফ্যাক্টরগুলো কাজ করে। একটা হচ্ছে যে কি মদ প্রচুর খায় তারা, সবাই সেটা জানে, মেয়ে, আর একটা হচ্ছে লেজিনেস। তবে ফুটবলটা মানে ওই সাউথ আমেরিকার মতো না। তো ওইটা এখন কি হচ্ছে, ওই প্লাস পয়েন্টটা আমাদের ওইটাই। সাউথ আফ্রিকাতে যে বাংলাদেশিরা ব্যবসা বাণিজ্য করে, কিন্তু এরা তো সব ইন্ডিভিজুয়াল নিজস্ব চেষ্টায় তারা সব কিছু করছে, কিন্তু বায়োলেটারাল কন্ট্রাক্টে কোনো কিছু এখানে হয়নি। তো যে ইনিশিয়েট বা পাইলট প্রজেক্টের কথা আমি বলছিলাম, ডেফিনেটলি এটা সাকসেসফুল হতো। যেভাবে আমি ফিজিবিলিটি স্টাডি করছি, এবং সেক্ষেত্রে এদের যে ল্যান্ডস্কেপ যেটা, সেটাতে মানে আমি সেরকমই ফার্স্ট
কি বলবো, শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্ম, এভাবে আপনি ওই সাউথ আমেরিকার সমান না হলেও যদি তার অর্ধেক হয়, সাপোজ অর্ধেক কোটি কোটি লোককে এখানে মানে এগ্রিকালচার সেক্টরে অ্যাবজর্ব করা যেত। কারণ ওরা যদি আবাদ না করে, ল্যান্ড ল্যান্ড তো পড়ে আছে এমন, এবং কোনো আল্লাহ তালার সৃষ্টিতে ল্যান্ড আল্লাহ তালা তৈরি করছে, ল্যান্ড কোনো না কোনোভাবে কোনো একটা শস্যের জন্য সে ফিট, মানে সে ফার্টাইল ফর স্পেসিফিক কোনো একটা আবাদের জন্য। এটা ওই জন্য সয়েল সায়েন্টিস্ট যদি ইনভলভ থাকতো, তারা মাটিটা টেস্ট করে বলতো যে এটাতে আলু হবে, এটাতে ধান হবে, এটাতে অমুক ভুট্টা হবে, সেটা এটা তো খুব একটা এবিসিডি অফ এগ্রিকালচার। তো সেই ক্ষেত্রে যদি অর্ধেক কোটি লোক সাপোজ অ্যাবজর্ব হয়ে যেত, এবং ওই যে ইনিশিয়েট, কোনটা ইনিশিয়েট, যে প্রথমে কোন একটা দেশে একটা পাইলট প্রজেক্ট করে আমাদের তার পারফরমেন্স দেখাতে হবে, দেন উই গিভেন ফিডব্যাক দ্যাট দ্য পার্টনারশিপ, সেখানে অর লিজ ফর 30 years or 40 years। তখন হতো কি যে যারা যারা ইন্টারেস্ট তারা মানে সেই এগ্রিকালচার সেক্টর কাজ করতো, যেখানে বললাম যে এক্সপার্ট ইজ ইন প্ল্যান্ট প্যাথোলজিস্ট, লাইক দ্যাট, এগ্রিকালচারিস্ট, এই ধরনের সয়েল সায়েন্টিস্ট। কিন্তু ইয়েটা কি, মানে ইনিশিয়েটিভ কে নিল, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স অথবা মিডিয়েটর। তো সেটা তো আমাদের লেখি এই যে কন্টিনেন্টে প্রিটোরিয়াতে এম্বাসি আছে, বাট দে আর ডঙ্কি। সো ইন আদার পার্ট অফ আফ্রিকা, কেনিয়া যদি সম্পর্কে জানা থাকে, সেটাও খুব নট ব্যাড। সেখানে মোম্বাসা এবং নাইরোবি, অনেক কথা। তো এবং একটা এক্সাম্পল দিই, মোজাম্বিকে একটা লিচু বাগান আছে, যে লিচু বাগানটা আইরিশ একটা সেক্টর আসে করে, সেখানে লিচু বাগানটার সাইজ হবে বাংলাদেশের ছোট একটা ডিস্ট্রিক্টের মতো। আমি যদি ছোট একটা আগেকার ডিস্ট্রিক্ট বলি, যেগুলো যেমন সাপোজ ধরতে পারে ঠাকুরগাঁ, এরকম একটা সাইজের একটা ল্যান্ড নিয়ে লিচু বাগান করে। সেই লিচুর আপনি যদি দেখে থাকেন সাইজ, লিচুর কোয়ালিটি, ইউরোপের প্রায় 11টা কান্ট্রিতে লিচু দিয়ে থাকে তারা, এবং আফ্রিকাতে। তো আমি কি বলতে চাচ্ছি এটা দিয়ে, যে যদি ল্যান্ডটা ফার্টাইল না হতো তো এত সুন্দর লিচু, কোয়ালিটি লিচু হতো। তো এই ল্যান্ড এখন হাজার লক্ষ লক্ষ হেক্টর পড়ে আছে, আর অনেক ওরা বিক্রিও করে অনেক সস্তা। তো এখন এই 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 সাইটটা এক্সপ্লোর করা উচিত। কারণ একটা মানে কি বলবো, সেম ল্যান্ড মিডল ইস্ট আর ওই সেম সার্টেন ইউরোপিয়ান কান্ট্রি ও আমেরিকা, ওই হ্যামারিং করতে তো ওটা এক্সস্ট হয়েছে, ওখানে আর কত অ্যাবজর্ব করবে। আপনার এই কাতার, সৌদি আরব বলেন আর এমিরেটস বলেন, এরা আর কত অ্যাবজর্ব করবে। আমাদেরকে নতুন নতুন জায়গা তো এক্সপ্লোর করতে হবে। তো এটা কার দায়িত্ব? মিনিস্টার ফরেন অ্যাফেয়ার্সের ইনিশিয়েট। কিন্তু মিনিস্টার ফরেন অ্যাফেয়ার্স বলতে যে অফিসটা আছে, যে মন্ত্রণালয়টা আছে, এটা এত রাবিশ। আমি যদি একটা ডিবেটের আয়োজন করা হয়, আই ওয়ান্ট টু বি দে, যদি এখন মানে আমি উপদেষ্টা যারা আছে তাদেরকে তো ক্রিটিসাইজ করতে পারি না, তারা তো টেম্পোরারি, দে আর নিউ, দে ডোন্ট নো এনিথিং about the foreign policy। কিন্তু যারা সচিব, এরকম অনেক সচিব যুগে যুগে আসছে, কেউ কি কখনো চিন্তা করে নাই যে এই হাই কমিশন অফিসগুলো চালাইতে, এই ফরেন অফিস চালাইতে সেটা যে কোনো দেশেই কত দিতে হয়, কখন কোনো জায়গায় দিতে হয় 800 কোটি টাকা, 900 কোটি টাকা অফিস চালাতে বছরের খরচ দিতে হয় বাংলাদেশ গভর্নমেন্টকে।
তার বিনিময়ে বাংলাদেশ গভর্নমেন্ট কখনো পায় 5 কোটি, 6 কোটি, 10 কোটি টাকা এই পাসপোর্টে সিল মারা, এই পাসপোর্ট ভিসা এগুলো রিলেটেড। এর বাইরে তবে হ্যাঁ, আপনারা হতে পারেন যে কিছু কিছু দেশে, তাও আবার কি, এটা কিন্তু ওই নিশ্চয় ফরেন অ্যাফেয়ার্স ক্রেডিট নাই। যদি আপনি টেক্সটাইলের ক্রেডিট বলেন, ইউরোপ আমেরিকার মার্কেটে বাজার হ্যান্ডেল, ওরা কিন্তু ইন্ডিভিজুয়াল পার্সন এগুলো করছে। এখানে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের কন্ট্রিবিউশন কিন্তু তেমন নাই। আপনারা যদি রিয়েলি ভিতরে যায় দেখেন যে যে বাংলাদেশে কি বলবো ইনভেস্টমেন্ট আনার ক্ষেত্রে এরা কোনো ভূমিকা রাখতে পারেনি। এবং বাংলাদেশ লোকের জব ক্রিয়েশন করতে হবে, কারণ আমরা ওভার পপুলেটেড একটা স্মল ল্যান্ডে। আমাদের লোক তো আর লেজি না, তাই না? তো এই সেই ক্ষেত্রে যে আমি নতুন দুটা কন্টিনেন্টের কথা বললাম, সাউথ আমেরিকা আর এদিকে হচ্ছে আফ্রিকা, এটা নতুন দুটো এরিয়াতে আমরা সাপোজ একটা জায়গায় স্টার্ট করলে, সাপোজ আমরা যদি 2000 সালের আগে ধরেন, সাপোজ 2000 সালে শুরু করতাম, আজকে 2024-এ, এবং এরই মধ্যে আমাদের হয়তো ওই 1 কোটি যেটা সাউথ আমেরিকা টার্গেট, তার 1/2 কোটি অ্যাবজর্ব হয়ে যেতে, আর এখানে হয়তো আপনার 25 বা 30 লক্ষ লোক এগ্রিকালচার সেক্টরে অ্যাবজর্ব হয়ে যেত, যদি আমাদের ডায়নামিক মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থাকতো। তো যাই হোক, আমি আর এটাকে লেন্দি করতে চাচ্ছি না, তবে একটা প্রেস কনফারেন্স আবার যদি করতে চাই এই ইস্যুতে, আমি ইন্টারেস্টেড। বাট যারা স্টেক হোল্ডার, মেনলি দ্য মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, এক্স সচিব, যারা কারেন্ট সচিব, সবাইকে ইনভাইট করা হোক এবং জনগণের কার্ড গড়ায় দাঁড় করা হোক যে তোমরা কি করছিলা, তোমাদের কি করা উচিত ছিল, তোমাদের কন্ট্রিবিউশন কি, আর তোমরা এই যে কোটি কোটি টাকা এক একটা হাই কমিশনের পিছনে খরচ করছো, এই ট্যাক্স পেয়ের টাকা, এই হাই কমিশনাররা যেখানে কি বলবো রাজকীয় ভাবে থাকছে, এটা এটা কি, ওরা ওখানে হানিমুন করতে গেছে? এটা হাই কমিশন হিসাবে যা তার যে দায়িত্ব বা যেটা ডিউটি, রেসপন্সিবিলিটি ছিল, এটা এরকম তাদের কাছে ছিল লাকি হানিমুন। এখন কি বলবো, একটা একটা লাঠি আছে আফ্রিকাতে বলা হয় শামবুক। এই এই প্রত্যেকটা হাই কমিশনারকে এবং সচিবকে শামবুক দিয়ে পিটানো হোক। এখন যখন এই যে এখন যে ইয়েটা আছে, স্টুডেন্ট জনতার যে ইয়েটা আছে, জোয়ারটা আছে, এরা যদি জানতে পারে, আমি জানি এরা কিন্তু শামবুক দিয়ে মার পিটায় এরা মারে ফেলবে এই হাই কমিশনারদেরকে এবং এই সচিবদের। আমি যদি সত্যিকারে যদি পরিসংখ্যানটা যদি দিতে পারতাম যে কত বড় এরা মানে ক্ষতি করছে দেশের এবং কত বড় বেনিফিট করতে পারত, মানে দুইটা অপোজিট ডাইরেকশন। একটা হচ্ছে কি, তারা আমাদের এই ইনঅ্যাক্টিভ এবং একটা ফল্টি ফরেন পলিসিতে যে হাই কমিশন অফিসগুলো চলছে এখন আজও অবধি, আপনি কোয়ালিফাইড লোক যদি জিজ্ঞেস করবেন অস্ট্রেলিয়াতে অথবা যে কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে যারা কোয়ালিফাইড এবং লার্নেড, যাদের ম্যাটেরিয়ালস আছে, তাদেরকে বলবেন যে হাই কমিশন এর পারফরমেন্স কি এবং আমাদের বেনিফিট কি, তো তারা ভালো একটা পিকচার দিতে পারবে যে এই এই ছাগল, এই ডঙ্কিগুলোকে পিটানো উচিত। ইমিডিয়েটলি তাদেরকে ওই আপনারা এ করে ডিসমিস করেন, ইমিডিয়েট ইফেক্ট ডিসমিস করে নিউ অ্যাপয়েন্টমেন্ট দিবেন।
নিউ অ্যাপয়েন্টমেন্ট কি সার্টেন ক্রাইটেরিয়া পড়ে, তারপরে তাদেরকে একটা ডিপ্লোম্যাটিক যে ট্রেনিং শর্ট কোর্সের মাধ্যমে অনেক ইন্টেলিজেন্ট লোক আমি যাদেরকে চিনি, আমার এক ফ্রেন্ড ডাক্তারি না করে রেভিনিউতে রাজস্ব বোর্ডে উইদিন মানে কত ইন্টার্নশিপ পরই সে মানে কমিশনার হয়ে, কিন্তু কি বলবো, সে যখন স্কলারশিপ পায় ইয়েতে কানাডায়, সে তো ডাক্তারি পড়তে যায়নি, তাকে ইকোনমিক্সের উপরে সে পিএইচডি করে। আপনি এটা আমাদের দেশের লোকের অনেক ট্যালেন্ট, এই লোকগুলোকে যদি ইউজ করেন অনেক সেক্টর থেকে আনতেন। ইভেন আমাদের দেশে অনেক মেজর আছে, আমি ব্রিগেডিয়ার কথা বলছি না, মেজর কর্নেল লেভেলে এদেরকে একটু শর্ট কোর্স ট্রেনিং দেন, they could be a brilliant ambassador, brilliant, and they could do thousands times better than these. I don't have language for them. Really wasting time, wasting money. I beg this interim government, আমি interim government টার্মটা ভুল হবে, বিপ্লবী গভর্নমেন্ট, আর যারা ইয়াং জেনারেশন আমাদের যারা আছে, প্লিজ, আমি জানি সবারই এত পটেনশিয়ালিটি আছে, শুধু এদেরকে দেওয়া হয়নি। যারা দিবে তারা দিতে ব্যর্থ, ওরা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, আমরা দিতে ব্যর্থ হয়েছি, আমরা তাদেরকে দিতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু রিসিভারটা ভালো ছিল, আমরা এক হাসিনা আমাদেরকে অনেক মনে হয় কি 100 বছর পিছাই গেছে। যাক, ওটাকে আমরা ধরে তো আর থাকতে পারি না। তো ইমিডিয়েটলি আপনার যতগুলো সেক্টরে সবাই নিয়ে কথা বলতেছেন, ফাইন, পিনাকি যে বলতেছেন আমি সবাইকে অ্যাপ্রিসিয়েট করি, ইলিয়াস এবং যাদের কথা বলেন, ফ্যান্টাস্টিক জব দে আর ডুইং। আমি একদিন আর্মিদের ব্যাপারে একটা ভিডিও ক্লিপ মাস্ট আমাকে করতেই হবে, আর ডাক্তারদেরকে নিয়ে একটা ভিডিও ক্লিপ অবশ্যই করবো, আর ট্রাফিক জ্যাম নিয়ে একটা। আপনি অবাক হয়ে যাবেন যে ট্রাফিক জ্যামের উপরে আমি যে সেমিনারটা করি বা প্রেস কনফারেন্স করি ঢাকায়, ওরা সাংবাদিকরা অবাক হয়ে বলতেছে যে এরকম একটা আর্কিটেক্ট আপনার মাথায় আসলো কেমন করে? These bloody flyovers and metro rail is nothing compared what I have done. আমি বলবো ভিডিও ক্লিপে ওই আর্কিটেক্টটা আমি দেখাই দিব যে হোয়াট ওয়াজ মাই আর্কিটেক্ট। এখন যে পরিমাণ ফ্লাইওভার হয়েছে, যে পরিমাণ টাকা খরচ হয়েছে, ওটা ট্রাফিক জ্যামের পজিটিভ ইম্প্যাক্টে 7 থেকে 8% কন্ট্রিবিউট করছে, মানে ট্রাফিক জ্যামটা কমাতে। কিন্তু যে পরিমাণ টাকা খরচ হয়েছে, আর আমার যেটা প্ল্যান ছিল, ওই তত টাকা হাসিনা খরচ করতে তার অর্ধেক টাকা খরচ করে আমার ওই প্রজেক্টে ট্রাফিক জ্যাম কমাতো 60%, 60 to 65%। তার মানে কি, যে পরিমাণ টাকা খরচ হচ্ছে কতগুলো ফ্লাইওভার করে এবং মেট্রো সব কিছু করে ট্রাফিক জ্যাম 7-8% মানে রিডিউস করতে পারছে। আর আমি ওর অর্ধেক টাকা খরচ করে 60% ট্রাফিক জ্যাম রিডিউস করার চ্যালেঞ্জ রাখি। তবে আমি একটা ভিডিও ক্লিপ ছাড়তে হয়তো আজকালে ছেড়ে দেব। তো একটু কত অথেন্টিক কথাবার্তা, আমি যদি আর্কিটেক্ট হতাম, ছবিটা ঠিক মতন স্কেচ করে দিতে পারতাম, কিন্তু আমি সাথে চাচ্ছি কোনো আর্কিটেক্ট যদি আমাকে হেল্প করে, আমি এটা বুঝিয়ে দিতে পারবো। কিন্তু এক্সপ্লেনেশনটা, ইন্টারনাল ডিটেলস আই কুড এক্সপ্লেন। আমি তো ওটা প্রেস কনফারেন্সে, আপনি তো অতগুলো সাংবাদিকের সামনে উল্টাপাল্টা কথা বলতে পারবেন না, আপনাকে সবাই চেপে ধরবে, ঠিক মতো উত্তর দিতে হবে। অ্যান্ড আই ডিড সো। ইনশাল্লাহ বাংলাদেশ দীর্ঘজীবী হোক, আমরা
ওভারকাম